হ্যালো টু এভরিওয়ান। আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম দিক কোসাইন নিয়ে কিংবা ত্রিমাত্রিক দেশে কিভাবে আমরা অবস্থান ভেক্টরকে প্রকাশ করে থাকি। এখন আমরা একটা নিউ টপিক পড়ব, রিলেটিভ ভেলোসিটি কিংবা আপেক্ষিক বেগ। আমি একটা ছোট্ট কনসেপশন দিই তোমাদের। ভূপৃষ্ঠে কিংবা তার কাছাকাছি অবস্থিত যে বিভিন্ন বস্তু রয়েছে আমাদের আশেপাশে, তো তার যখন আমরা কোনো বস্তুর গতি আলোচনা করে থাকি তখন সাধারণত আমরা আর্থ সারফেসকে কিংবা ভূপৃষ্ঠকে স্থির নির্দেশতন্ত্র হিসাবে ধরে নিই। এটা আমরা চ্যাপ্টারে প্রথমেই আলোচনা করেছি। অর্থাৎ ভূপৃষ্ঠে কোনো স্থির কোনো দর্শক, তার সাপেক্ষে যদি কোনো বস্তুর বেগ আমরা নির্ণয় করি তাহলে সেই বেগকে আমরা বলবো প্রকৃত বেগ। তাহলে প্রকৃত বেগ মানে কি বুঝলাম না, ভূপৃষ্ঠে স্থির আছে কোনো এরকম দর্শক, তার সাপেক্ষে অন্য কোনো বস্তুর যদি বেগ নির্ণয় করা হয় সেই বেগকে বলা হবে প্রকৃত বেগ। অনেক সময় ভূপৃষ্ঠের একটি গতিশীল বস্তুর সাপেক্ষেও কিংবা গতিশীল বস্তুর তুলনায় অপর একটি বস্তুর গতির কথাও কিন্তু ভাবা হয় কিংবা চিন্তা করা প্রয়োজন হয়। একটা সহজ উদাহরণ দিই। চলন্ত ট্রেনে একজন যাত্রী বসে আছে। উনি ট্রেনটি চলার সময় যদি জানলা দিয়ে বাইরের দিকে তাকালেন, উনি লক্ষ্য করলেন যে কাছাকাছি থাকা ঘরবাড়ি, গাছপালা সব বিপরীত দিকে কিন্তু ছুটে যাচ্ছে। অর্থাৎ ওনার সাপেক্ষে ওই বস্তুগুলির একটি রিলেটিভ কিংবা আপাত বেগ রয়েছে, কিন্তু বাস্তবে আমরা কি জানি, সেই বস্তুগুলো কিন্তু, সেই গাছপালাগুলো কিন্তু স্থির মাটিতেই। তার মানে প্রকৃত বেগ শূন্য হলেও তখন মনে হচ্ছে যে আপাত বেগ একটা রয়েছে। আবার দুটি ট্রেন যখন পাশাপাশি লাইনে সমবেগে চলছে তখন একটি ট্রেনের যাত্রীর কাছে অন্য ট্রেনটি স্থির মনে হচ্ছে, যদিও তা প্রকৃত বেগ তার শূন্য নয়। কারণ দুটো যে ট্রেন পাশাপাশি যাচ্ছে দুটোই একটা গতিবেগ নিয়ে কিন্তু যাচ্ছে, কিন্তু যেহেতু সমবেগে যাচ্ছে দুটি ট্রেনের যাত্রীগুলো তারা বুঝতে পারছে না যে তারা গতিশীল বলে। এক্ষেত্রে আমরা কি বলতে পারি না, একটি ট্রেনের যাত্রীর সাপেক্ষে অপর ট্রেনের আপাত বেগ শূন্য। এইবারে প্রশ্ন হচ্ছে, এইরকম তো বিভিন্ন ঘটনাগুলো প্রত্যেক দিন আমাদের জীবনে ঘটছে, তার মানে সবসময় যে স্থির বস্তুর সাপেক্ষেই আমরা অন্য বস্তুর গতি আলোচনা করে থাকি তা নয়, আমরা গতিশীল বস্তুর সাপেক্ষেও বস্তুর গতি আলোচনা করে থাকি। তাহলে আপেক্ষিক বেগের সংজ্ঞা কি হবে, পরীক্ষায় লাগবে। ভূপৃষ্ঠে গতিশীল থাকা কোনো বস্তুর সাপেক্ষে অন্য কোনো বস্তুর আপাত বেগকেই তার আপেক্ষিক বেগ বলা হয়। আরো কয়েকটা উদাহরণ দেখা যাক যেগুলো তোমাদের প্রায় পড়া উদাহরণগুলো। যেমন পৃথিবীর আহ্নিক গতি। আমরা জানি পৃথিবীর দু রকমের গতি থাকে, আহ্নিক গতি, বার্ষিক গতি। তাহলে পৃথিবীর আহ্নিক গতির জন্য কি হচ্ছে না, প্রতি 24 ঘন্টায় সে পশ্চিম থেকে পূর্বে একবার করে পাক খাচ্ছে কিংবা আবর্তন করছে। যদি আমি সূর্যকে প্রকৃতপক্ষে স্থির আমরা জানি, সূর্য প্রকৃতপক্ষে স্থির আমরা সেটা জানি, কিন্তু এই যে সূর্য স্থির রয়েছে, কিন্তু পৃথিবীর দিক থেকে যদি আমরা ভাবি তাহলে কি ভাবতে পারি, সূর্য প্রতি 24 ঘন্টায় উল্টো, পৃথিবী যেহেতু পশ্চিম থেকে পূর্ব তাহলে এটাও ধরবো উল্টো, তাহলে পূর্ব থেকে পশ্চিমে এক ভাগ করে পাক খাচ্ছে। সূর্যের এই গতি তার প্রকৃত গতি নয়, এটা আমরা জানি, কিন্তু পৃথিবীর সাপেক্ষে সূর্যের এই গতিটাকে আমরা আপেক্ষিক গতি বলতে পারি। তাহলে পৃথিবী পৃষ্ঠে যদি আমি বেগ ধরি ইউ, তাহলে পৃথিবী পৃষ্ঠে স্থিরভাবে দাঁড়ানো কোনো পর্যবেক্ষক, কোনো দর্শকের চোখে সূর্যের আপেক্ষিক বেগ কত হবে, -ইউ। কেন, পৃথিবী হচ্ছে ওয়েস্ট টু ইস্ট, তাহলে এটা হচ্ছে ইস্ট টু ওয়েস্ট, এই জন্য দেখো একটা -ইউ বইতে লেখা রয়েছে। তাহলে সূর্যের প্রকৃত বেগ যদি শূন্য না হয়, যদি আমরা ধরি ভি, তাহলে কি বলতে পারবো না, আপেক্ষিক বেগ তাহলে কত হবে ভি, আর ওইদিকে -ইউ, তাহলে ভি -ইউ। অর্থাৎ কোন দর্শকের সাপেক্ষে একটি বস্তুর আপেক্ষিক বেগ নির্ণয় যখন করতে হবে তখন বস্তুর প্রকৃত বেগ থেকে দর্শকের প্রকৃত বেগ বিয়োগ করতে হবে, মানে ভি -ইউ। এবারে প্রশ্ন, বস্তু ও দর্শক যখন একই দিকে গতিশীল হবে তখন কি করব না, ধরা যাক দর্শকের বেগ হচ্ছে ইউ, তোমরা দেখতেও পাচ্ছ বইতে রয়েছে। ধরা যাক দর্শকের বেগ হচ্ছে ইউ এবং বস্তুর বেগ হচ্ছে ভি। তাহলে দর্শকের সাপেক্ষে ওই বস্তুর আপেক্ষিক বেগ কত লিখবো আমরা, যদি ডব্লিউ ধরি তাহলে কি লিখবো, বস্তুর বেগ মাইনাস
দর্শকের বেগ, তাহলে W ইকুয়ালস টু ভি মাইনাস ইউ। এরকমও হতে পারে বস্তু ও দর্শক বিপরীত দিকে গতিশীল। ধরা যাক দর্শক ইউ গতিবেগ নিয়ে আসছে আর বস্তু বিপরীত দিক থেকে আসার জন্য ভি হতে হয়, কিন্তু বিপরীত দিক থেকে আসছে তাই মাইনাস ভি। তাহলে এক্ষেত্রে আপেক্ষিক বেগ কত হবে দর্শকের সাপেক্ষে? না W ইকুয়ালস টু বস্তুর বেগ মাইনাস দর্শকের বেগ। লক্ষ্য করে দেখো বস্তুর বেগ যেহেতু মাইনাস, তাহলে মাইনাস ভি মাইনাস ইউ, মাইনাস কমন নিলে মাইনাস ভি প্লাস ইউ। তার মানে কি আপেক্ষিক বেগের মান যেটা ইউ প্লাস ভি, যদি মাইনাস সাইনটাকে আমি না ধরি, সেটা কিন্তু প্রকৃত যে বেগ ইউ বস্তুর হোক কি যারই হোক, ইউ হোক কি ভি হোক, তার থেকে কিন্তু বেশি। কারণ ইউ প্লাস ভি স্বাভাবিকভাবে যোগফলটি ইউ এর থেকে আর ভি এর থেকে ইন্ডিভিজুয়ালি বেশি হবে। ধরো বস্তু ও দর্শক বিভিন্ন দিকে গতিশীল। কেমন ব্যাপারটা? না ধরো এদের প্রকৃত বেগ একই রেখা বরাবর না হয়ে, একই স্ট্রেট লাইন বরাবর না হয়ে যে কোনো কোণে আলাদা, ধরো 30 ডিগ্রি কোণ করে, তখন কি করব সমীকরণে আমরা? না একইভাবে যেরকম W ইকুয়ালস টু ভিইউ লিখেছিলাম আমরা প্রথম থেকেই লিখে আসছি, দেখতেই পাচ্ছ 1 নম্বর সমীকরণে লেখাও রয়েছে, শুধু ওটাকে আমরা ভেক্টর সাইন আকারে এখানে লিখছি, দেখতে পাচ্ছ W ইকুয়ালস টু ভি মাইনাস ইউ, দেখো লেখাও রয়েছে। তাহলে ভি ও মাইনাস ইউ ভেক্টর দ্বয়ের লব্ধি, তাদের মধ্যে অন্তর্বর্তী কিংবা মধ্যবর্তী কিছু কোণ থাকবে, তাই তো? আবার W ড্যাশ যদি আমরা উল্টো ধরি, যে এদের সাপেক্ষে আরেকটা দর্শক ধরলাম, তার সাপেক্ষে প্রথম দর্শকের আপেক্ষিক বেগ কত হবে? না স্বাভাবিক উল্টো হবে, প্রথম থেকে দর্শক ছিল তার সাপেক্ষে যখন আমি আরেকটা দর্শক ধরবো তখন একটা মাইনাস চিহ্ন আসবে। তাহলে কত লিখবো? W ড্যাশ ইকুয়ালস টু ইউ মাইনাস ভি। আমরা ভালো করে জানি মাইনাস কমন নিলে আসবে ভি মাইনাস ইউ, অ্যান্ড ভি মাইনাস ইউ ইজ সেম অ্যাজ W, তাই তো? তাহলে এখান থেকে কি প্রমাণ হলো? W ড্যাশ ইকুয়ালস টু মাইনাস W, তার মানে আপেক্ষিক বেগ দুটি পরস্পরের সমান কিন্তু অপোজিট, মানে বিপরীত। এজন্যই পাশাপাশি চলমান দুটি ট্রেনের ক্ষেত্রে প্রথমটির সাপেক্ষে দ্বিতীয়টি সামনের দিকে এগোলে দ্বিতীয়টির সাপেক্ষে প্রথম ট্রেনটিও একই বেগে পিছিয়ে যায়। সিম্পল কনসেপ্ট, একটা ট্রেন দাঁড়িয়ে আছে আর একটা ট্রেন ও দাঁড়িয়ে ছিল, দ্বিতীয় ট্রেনটি হঠাৎ করে যে বেগ নিয়ে গতিশীল হবে তোমার একইভাবে মনে হবে যে ভিতরে বসে আছে যে ট্রেনটা দাঁড়িয়ে ছিল সে ততটা গতিবেগ নিয়ে পেছনের দিকে সরে গেছে কিংবা পিছিয়ে গেছে। আমরা এখন আপেক্ষিক বেগের যে গণনা করা হয় ভেক্টরের সাহায্যে, আমাদের সামান্তরিক সূত্র ত্রিভুজ সূত্র রয়েছে, তো সেই সামান্তরিক সূত্র সাহায্য নিয়ে আমরা আপেক্ষিক বেগের ক্যালকুলেশনটা শিখব। তোমরা এখানে লক্ষ্য করে দেখো আপেক্ষিক বেগের যে ক্যালকুলেশনটা রয়েছে এখানে কি না, প্রথমে ধরা হয়েছে এ হচ্ছে একটা বস্তু, যেটা তোমরা দেখতে পাচ্ছ রাইট সাইডে দেখতে পাচ্ছ। এইবারে এ বস্তু যেমন কোন দর্শক কত বেগ নিয়ে রয়েছে দেখতে পাচ্ছ ডায়াগ্রামে, ইউ বেগ নিয়ে রয়েছে। ইউ বেগ নিয়ে এক্স অক্ষ বরাবর। আরেকটা বস্তু বি যেটা ভি বেগ নিয়ে যাচ্ছে ও ওয়াই অক্ষ বরাবর। তাহলে আবার বলি, ইউ বেগ নিয়ে একটা বস্তু এক্স অক্ষ বরাবর, ভি বেগ নিয়ে আরেকটা বস্তু ওয়াই অক্ষ বরাবর যাচ্ছে। তাহলে ও এ কে ধরলাম ইউ আর ও বি যে লাল অংশটাকে ধরলাম ভি। কিন্তু আমরা একটু আগে লক্ষ্য করে দেখেছিলাম যে আপেক্ষিক বেগ ছিল ভি মাইনাস ইউ, তাহলে এখানে ইউ এটা ভি, তাহলে মাইনাস ইউ তো নেই, এখানে এটা তো প্লাস ইউ। আমি তোমাদের বলেছিলাম প্রথমের দিকে ভিডিওগুলোতে, মনে করে দেখো যে আমরা ভেক্টরের বিয়োজনও কিংবা ভেক্টরের যে বিয়োগ করি সেটাও কিন্তু সংযোজনের সাহায্যে, মানে ভেক্টরের যোগের সাহায্যে। তাহলে ইউ ভি মাইনাস ইউ মানে কি লিখতে পারি? ভি প্লাস অফ মাইনাস ইউ। তাহলে মাইনাস ইউ কে গেলাম, যতটা নিয়েছি ও এ ততটা ও এ ড্যাশ নিলাম বিপরীত দিকে। কেন বিপরীত দিকে? মাইনাস ইউ। এইবারে যেরকম সামান্তরিক কমপ্লিট করি এরকম করলাম, কর্ণ টানলাম। কেন কর্ণ টানলাম সেটাও বুঝতে পারছো, লব্ধিটা পাওয়ার জন্য। তাহলে এটা হচ্ছে লব্ধি, যেটা হচ্ছে ডাব্লু। তারপর ডাব্লু ড্যাশটা কি না, ডাব্লু ড্যাশটা হচ্ছে আরেকটা দর্শকের সাপেক্ষে, যেটা আমরা এক্ষুনি আমরা প্রমাণ করেছিলাম। মনে করে দেখো ডাব্লু ড্যাশ ইকুয়ালস টু মাইনাস ডাব্লু। ক্যালকুলেশনে কোনো রকম সমস্যা হবে না, তার কারণ বলি আমি। কর্ণ আমরা ওসি ধরেছি, তো ওসি ইকুয়ালস টু ডাব্লু আমাদের আগেও পড়া ছিল, লব্ধির যে সূত্র মনে আমাদের আছে নিশ্চয়ই, সি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা কিংবা cos আলফা, আর সি ইকুয়ালস টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা। তো এখানেও তাই দেখতে পাচ্ছ, সি ইকুয়ালস টু, সি মিনস আমি রেজাল্টেন্ট বলছি, এই সি নয়,
তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2ab, এখানে ab মানে ইউভি কস আলফা ছিল, কিন্তু এখানে কত বসানো হয়েছে 180 মাইনাস আলফা। কেন? লক্ষ্য করে দেখো, এই ভি আর ইউ এর মধ্যে কোণ ছিল আলফা, কিন্তু মাইনাস ইউ আর ভি এর মধ্যে কোণ কত? মোট হচ্ছে 180, আলফাটা বাদ দিলাম, তাহলে 180 মাইনাস আলফা। আগের বারে ব্যাপারটা আলাদা ছিল, সেখানে এ বির মধ্যে ছিল, মাইনাস ছিল না, সেই জন্য শুধু আলফা লিখলেই হয়ে যাচ্ছিল। তাহলে 180 মাইনাস আলফা, তাহলে আমরা জানি ত্রিকোণমিতিতে তোমরা পড়েছো 11এই, cos 180 মাইনাস থিটা ইকুয়ালস টু মাইনাস cos থিটা। এখানে আলফা আছে তাই আলফা লিখলাম, তাহলে মাইনাস চলে এলো। এবার এদের মধ্যবর্তী কোণ বের করতে হবে, সেই কোণটাকে আমরা কত ধরেছি? থিটা ধরেছি, তাহলে tan থিটা বের করবো। তাহলে tan থিটা বের করবো মানে আগের বারের মতোই, তাহলে ইউ সাইন 180 মাইনাস আলফা দেখো আছে, আর বি এর মান কত না ভি, তাহলে ভি প্লাস এ মানে ইউ cos 180 মাইনাস আলফা, তাহলে আবার এটা মাইনাস সাইন আসবে, দেখো চলে এসছে। আবার যেহেতু আমরা জানি ডাব্লিউ ড্যাশ ইকুয়ালস টু মাইনাস ডাব্লিউ, তার মানে আমরা বলতে পারি বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ যে নির্দেশিত করা হয়েছে, এইখানে দেখো একটা ঋণাত্মক, মানে এই দিকেও একটা তীর চিহ্ন রয়েছে। এটা যদি আমরা ডাব্লিউ ধরি, এটাকে তাহলে ডাব্লিউ ড্যাশ ধরবো। এই যে ছোট্ট থিওরি তোমরা শিখলে আপেক্ষিক বেগ নিয়ে, এখান থেকে থিওরি আকারে প্রশ্ন আসতে পারে, মানে এই প্রুফটাও আসতে পারে। আর সাধারণত আমাদের অঙ্ক করতে হয়, তাহলে তোমরা এখানে দেখবে যে কোনো বই, ছায়া সাঁতরা যে বই হোক না কেন, তোমরা বইতে দেখবে উদাহরণগুলো পরপর রয়েছে। তো উদাহরণগুলো আগে ভালো করে বুঝতে হবে, নাহলে অনুশীলন অঙ্ক করতে অসুবিধা হবে। তো উদাহরণগুলো তোমরা আগে ভালো করে দেখবে, তারপরেই অনুশীলন অঙ্ক করবে। আমরা এখন একটা নতুন টপিক পড়ব, গতিশীল ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ। তোমরা হয়তো লক্ষ্য করেছো, যদি বাতাস কিংবা বায়ুপ্রবাহ না থাকে তাহলে বৃষ্টি কি হবে না খাড়াভাবে নিচের দিকে পড়বে। তাহলে কোনো স্থির ব্যক্তি যদি হয়, তাহলে উনি যদি মাথা একদম সোজা মানে খাড়াভাবে যদি ছাতাটা ধরেন, তাহলে সহজেই উনি বৃষ্টি থেকে নিজের শরীরকে আড়াল করতে পারবেন। কিন্তু ওই ব্যক্তি যদি হাঁটতে হাঁটতে সামনের দিকে অগ্রসর হন, তাহলে ছাতাটাকে স্বাভাবিকভাবে আমাদের কি করতে হয়? একটু সামনের দিকে হেলিয়ে ধরতে হয়, একটু সামনের দিকে কাত করে ধরতে হয়। কারণ গতিশীল ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির যে আপেক্ষিক বেগ, সেটা উলম্বের সঙ্গে একটা কোণ করে থাকে। তো যতই মুখে বলি, ডায়াগ্রামটা না দেখালে তোমরা বুঝতে পারবে না যে কিভাবে কি কোণ করে থাকে। তো ডায়াগ্রামটা আমরা এখন একটু ভালো করে বুঝে নেব। দেখো, ব্যক্তির যে গতি, সাপোজ এইটা আমি মূলবিন্দু ধরলাম, এই সবুজ রেখাটা দেখতে পাচ্ছ যেখান থেকে বৃষ্টিটা পড়ছে উলম্বভাবে উপর থেকে, এই বরাবর ব্যক্তি হাঁটছেন, ঠিক আছে? তাহলে এটা একটা ভেক্টর রাশি, এটা একটা ভেক্টর রাশি, এটা যদি ইউ ধরি, এটা যদি আমি ভি ধরি, যেটা দেখতে পাচ্ছ, তাহলে আমরা আপেক্ষিক বেগ কি জানি? ভি মাইনাস ইউ। তাহলে ভি মাইনাস ইউ হলে আবার মাইনাস ইউ বের করতে হবে, আগের বারের মতোই, শুধু এটা লম্বভাবে পড়ছে বলে আমি 90 ডিগ্রি ধরতে পারছি। তাহলে ভি মাইনাস ইউ, তাহলে দেখো লব্ধিটা দেখতে পাচ্ছ, নীল রঙের রেখাটা দেখে বুঝতেই পারছো লব্ধিটা, লব্ধিটা এই বরাবর। তার মানে বৃষ্টির আপেক্ষিক গতি এইরকম নয়, ব্যক্তির সাপেক্ষে এইরকম হচ্ছে। তাহলে এই জন্যই কাত করে ধরতে হয়। আমাদের একটু ক্যালকুলেশন ক্লিয়ার করতে হবে, নাহলে অঙ্ক করতে থিওরি প্রমাণ করতে দিতে পারে। ব্যক্তি সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ কত না, এটা আমি আগেও পড়ানো হয়েছে একটু আগেই, ডাব্লিউ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ। কিন্তু ক্যালকুলেশনে দেখবে এখানে লেখা আছে ডাব্লিউ ইকুয়ালস টু ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। তোমাদের মনে হতে পারে যে স্যার আমরা তো পড়েছিলাম এই ডাব্লিউ ইকুয়ালস টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, তারপর একটা 2ab cos 180 মাইনাস আলফা। না, সূত্র সেই থাকছে cos থিটা সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা কিংবা cos থিটা, কিন্তু তোমাকে ডায়াগ্রাম অনুসারে ভ্যালুস গুলো চেঞ্জ হবে। যেরকম ধরো এইখানে 90 ডিগ্রি কোণ রয়েছে, তার মানে সেই cos আলফাটা কিন্তু 90, তাই দেখো থার্ড টার্মটা নেই, মানে 2ab cos 90 সেটা শূন্য হয়ে গেল। তার পরে থাকলো শুধু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার কিংবা ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার রুট ওভার। আর আমরা সরাসরিও প্রমাণ করতে পারি কিরকম, এখানে আমরা এই বাহু পরস্পরের সমান, আর এই বাহু পরস্পরের সমান, আর মাইনাস থাকলেও কোনো অসুবিধা নেই, বর্গ করলে যে কোনো ঋণাত্মক রাশি ধনাত্মক হয়ে যায়। তাহলে সমকোণী ত্রিভুজও পাচ্ছি, সেখান থেকেও ডাব্লিউ যদি বের করি, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে পিথাগোরাস উপপাদ্য লাগাতে পারি আমরা, সেখান থেকে বের করলাম। আবার সমকোণী ত্রিভুজ লাগিয়ে tan থিটাটা বের করতে পারি। তাহলে দেখো ক্যালকুলেশনটা খুবই সহজ। তার মানে এখান থেকে আমরা এইটুকু ক্লিয়ার হয়ে গেল যে
আপেক্ষিক বেগের যে অভিমুখ সেটা উলম্বের সঙ্গে থিটা কোণ করেছে, তাই বৃষ্টি তির্যকভাবে সামনের দিক থেকে আসছে বলে মনে হচ্ছে। এই জন্য দেখবে সাইকেল চালানোর সময়ও যখন বৃষ্টি হয় তখন শরীরকে আড়াল করার জন্য ছাতাকে কিন্তু কাত করেই ধরতে হয়। এই জন্য বৃষ্টির মধ্য দিয়ে গতিশীল মোটর গাড়ি যখন আমরা যাচ্ছে, ধরো একটা কার যাচ্ছে, তাহলে বলছে মোটর গাড়ির সামনের কাঁচ পেছনের কাঁচের তুলনায় জলে অপেক্ষাকৃত বেশি ভেজে কাঁচের জন্য, এবং চলন্ত ট্রেনের যাত্রী উলম্বভাবে পতনশীল বৃষ্টিকে তির্যকভাবে পড়তে দেখেন। কেন? উনি গতিশীল, কিন্তু স্থির থাকলে উনি কিন্তু লম্বভাবেই দেখবেন। তো এখানে গাণিতিক উদাহরণগুলো রয়েছে বৃষ্টির এই আপেক্ষিক বেগ অনুসারে দর্শকের সাপেক্ষে, সেগুলো তোমরা দেখবে। উদাহরণগুলো ভালো করে দেখতে হবে, নাহলে বুঝতে অসুবিধা হবে। এবারে আমরা আসা যাক আরেকটা নতুন টপিকে, সেটা হচ্ছে আপেক্ষিক ত্বরণ। তো আপেক্ষিক বেগে যখন আলোচনা করলাম তাহলে বুঝতেই পারছো আপেক্ষিক বেগ আছে মানে আপেক্ষিক ত্বরণ ব্যাপারটা তো আসবেই। তাহলে আমরা এমনি পড়তাম কি, ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তনের হার কিংবা বেগ বৃদ্ধির হার। তাহলে ভূপৃষ্ঠে গতিশীল থাকা কোনো বস্তুর সাপেক্ষে অন্য কোনো বস্তুর আপত ত্বরণ, আপত কথাটা আসতেই হবে, কেন? আপত বেগ থেকে এসছে। ধরি এ একটা বস্তু, বি একটা বস্তু, তাহলে বি এর সাপেক্ষে এ বস্তুর বেগের পরিবর্তন হার নিলাম। আবার বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর, তাহলে সেটাকে কি বলবো? আপেক্ষিক ত্বরণ। যদি আমি বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর বেগ পরিবর্তন নিই, তাহলে বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর আপেক্ষিক ত্বরণই সেটাকে বলবো। উল্টোটাও করতে পারি, ধরো কোনো বস্তু স্থির বা সমবেগে গতিশীল আছে, তাহলে আমরা জানি বেগ যদি স্থির থাকে কিংবা বেগের যদি কোনো পরিবর্তন না হয় তাহলে কিন্তু ত্বরণ শূন্য হয়। তাহলে এই বস্তুর সাপেক্ষে অন্য কোনো বস্তুর ত্বরণ তখন কি হবে? প্রকৃত ত্বরণ হবে। কারণ আমরা কাউকে একটা স্থির ধরলেই তার সাপেক্ষে আমরা প্রকৃত বেগ কিংবা প্রকৃত ত্বরণ নির্ণয় করতে পারি। যেরকম ভূপৃষ্ঠে কোনো দর্শক দাঁড়িয়েছেন, ওনাকে আমি স্থির ধরে অন্য বস্তু, তার অবস্থান, তার গতি আলোচনা করতে পারি। তাহলে যেরকম আমাদের W সমান V মাইনাস ইউ ছিল, তাহলে এই ক্ষেত্রে কত হবে না, এ বস্তুর প্রকৃত ত্বরণ যদি আমি এ ধরি আর বি বস্তুর যদি এ বি ধরি, তাহলে এ সাপেক্ষে বি এর ত্বরণ কত হবে না এ বি মাইনাস এ। এখানে দেখবে বি প্রথমে আছে, তার মানে কি যে প্রথমে থাকবে তার ত্বরণের কথা বলা হচ্ছে। তাহলে বি বস্তুর ত্বরণ পরে যে আছে তার সাপেক্ষে, নোটেশনটা এইভাবেই লিখতে হয়, ঠিক আছে? তাহলে কত লিখবো? এ বি মাইনাস এ। একইভাবে আমরা যদি বি এর সাপেক্ষে এর আপেক্ষিক ত্বরণ বের করি তখন আমরা কি বলবো? এ বি। তো যেহেতু আমরা বের করছি এ, তাই দেখো এ প্রথমে আছে। একটা ছোট্ট উদাহরণ দেওয়া যাক। ধরো বাধাহীনভাবে কোনো বস্তু উপর থেকে নিচে পড়ছে। আমরা জানি অভিকর্ষের প্রভাবে বস্তুটি মাটিতে এসে পড়লো, তাহলে তার ত্বরণ হচ্ছে অভিকর্ষিত ত্বরণ। একই রকম যদি দুটো বস্তুকে একসাথে একই উচ্চতা থেকে উপর থেকে নিচে অবাধে ফেলা হয়, তাহলে দুটো বস্তুর মধ্যে আপেক্ষিক ত্বরণ কত হবে না? শূন্য হবে। কারণ প্রথম বস্তুরও প্রকৃত ত্বরণ জি, আর পরেরটারও জি, তাহলে জি মাইনাস জি শূন্য হবে। তার মানে এরা পরস্পরের সাপেক্ষে নিজেকে স্থির মনে করবে। যেরকম দুটো ট্রেন সমবেগে চললে দুটো ট্রেনের যাত্রী পরস্পর দিকে তাকিয়ে স্থির ভাবেন, কিন্তু আসলে তারা স্থির নয়। ট্রেনের সাপেক্ষে তারা স্থির হতে পারে নিজ নিজ ট্রেনের সাপেক্ষে, কিন্তু তারা ভূপৃষ্ঠের সাপেক্ষে কিন্তু গতিশীল থাকে। তার মানে এটা বলতে চাইছি আমি যে ওই দুটি পাথরের ক্ষেত্রে একটির সাপেক্ষে অন্যটির কোনো গতি থাকে না। এইখানে তোমরা এই আপেক্ষিক ত্বরণ নিয়েও দেখবে খুব গুরুত্বপূর্ণ অঙ্কগুলো রয়েছে। আপেক্ষিক ত্বরণের সংজ্ঞা পরীক্ষাতে এসছে এইচএস এ, এখানে অঙ্কগুলো করে দেওয়া রয়েছে, ওইটা একটু ভালো করে দেখবে।